হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 6 ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে রমণের আয় ৭৫,৪০০ টাকা, সে তার আয়ের 23% সঞ্চয় করে। আর যদি তার আয় 27% বৃদ্ধি পায় ও খরচ 50% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয়ের কি পরিবর্তন হবে? আচ্ছা, কি বলছে দেখো, রমণের আয় বলছে ৭৫,৪০০ টাকা, সে তার আয় 23% সঞ্চয় করে। আমি ধরছি রমণের আয় হচ্ছে 100 টাকা। আমি ধরলাম 100 টাকা হচ্ছে তার আয়। তার আয় যদি 100 টাকা হয়, আচ্ছা এই 100 টাকাটা কার সাথে সমান? 100 টাকাটা দেখো এই ৭৫,৪০০ সাথে সমান, তাহলে লিখি 100 টাকা কার সাথে সমান? ৭৫,৪০০ সাথে সমান। আচ্ছা, কি বলেছে? সে তার আয় 23% সঞ্চয় করে। তাহলে আয় যদি 100 হয়, তাহলে 100-র মধ্যে 23% সঞ্চয় করে, মানে সঞ্চয় কত করে? সঞ্চয় করে তাহলে 23 টাকা। আচ্ছা, তার মানে বাকিটা খরচ করে, তাহলে খরচ কত? 100-র মধ্যে সঞ্চয় করছে 23, তাহলে বাকি থাকছে কত? 100 মাইনাস 23 মানে 77, সেটাই খরচ করছে। আয় থেকে সঞ্চয় বাদ দিলেই খরচটা বেরিয়ে যায়, তাহলে খরচ হচ্ছে 77 টাকা। আচ্ছা, এবার কি বলছে দেখো, এবার বলছে যদি তার আয় 27% বৃদ্ধি পায়। তা আয় ছিল কত? 100। 27% বৃদ্ধি পাওয়া মানে কি 100-র মধ্যে 27 বৃদ্ধি পাওয়া। তাহলে এখন নতুন আয় কত? তাহলে নতুন আয় কত হবে? নতুন আয় 27% বৃদ্ধি পেয়েছে মানে 27 বেড়েছে, আগে ছিল 100, তাহলে এখন নতুন আয় কত হবে? 100 যোগ 27 মানে 127 হবে। আচ্ছা, তার খরচও কি হয়েছে? 50% বৃদ্ধি পেয়েছে। তো খরচ আগে ছিল 77, তাহলে এখন কতটা বেড়েছে? 77-এর 50% বেড়েছে। তার মানে এখন হয়েছে কত? এখন হয়েছে 77 প্লাস 77-এর 50% মানে 77-এর অর্ধেক। 77-এর অর্ধেক করলে কত? 38.5 হয়। তাহলে এখন কত হয়েছে? 77 প্লাস 38.5 যোগ করলে কত হয়? 0.5। 8-এর সাথে 15, 5 হাতে 1, 3 একে 4, 4-এর সাথে 11। তাহলে এখন খরচ হলো কত? 115.5 টাকা। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? তাহলে তার সঞ্চয়ের কি পরিবর্তন হবে? আচ্ছা দেখো, এখন আয় কত? এখন আয় হচ্ছে 127। এখন খরচ কত? এখন খরচ হচ্ছে 115.5। তাহলে এখন সঞ্চয় কত? এখন সঞ্চয় কি হবে? এখনকার আয় থেকে এখনকার খরচ বাদ দিলে এখনকার সঞ্চয় হবে, মানে কত হবে? 127 মাইনাস 115.5, তাহলে কত হয়? হয় হচ্ছে 11.5। আমাকে কি বার করতে বলেছে? সঞ্চয়ের কি পরিবর্তন হবে। আগে সঞ্চয় কত হতো? আগে সঞ্চয় হতো এই যে 30, এখন সঞ্চয় কত হচ্ছে? এখন সঞ্চয় হচ্ছে 11.5। তাহলে সঞ্চয় বেড়েছে না কমেছে? সঞ্চয় কমেছে। কতটা কমেছে? আগের সঞ্চয় মাইনাস এখনকার সঞ্চয়, মানে 23 মাইনাস 11.5। 23 মাইনাস 11.5 করলে কত হয়? 11.5ই হয়। তাহলে সঞ্চয় কতটা কমেছে? 11.5 কমেছে। আচ্ছা, 11.5টা কার সমান? দেখো এখানে 100 টাকাটা কার সমান ছিল? ৭৫,৪০০ সমানটা ৭৫,৪০০ টাকার সমান ছিল। আমাকে বের করতে হবে 11.5 টাকাটা কার সমান। তাহলে আমি কি লিখতে পারি? 100 টাকাটা কার সমান? ৭৫,৪০০ টাকার সমান। তাহলে 1 টাকাটা কার সমান? ৭৫,৪০০ ডিভাইডেড বাই 100 টাকার সমান। আর কত টাকা বের করতে হবে? 11.5টা। তাহলে 11.5 টাকার সমান ৭৫,৪০০ ইন্টু 11.5 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এই পয়েন্টটা তুলে দিই, তাহলে নিচে গুণ 10 হবে। আচ্ছা, এই দুটো শূন্য আর 100টাকে কেটে দিই। এই দুটো শূন্য 100 কাটলো। আচ্ছা, 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 দুগুণে 10 আর 115কে কাটলে হয় 23, আর 2 দিয়ে 754কে কাটলে হয় 3, 1 5 মানে 7, 1 4 মানে 7। তাহলে আমার থাকলো কত? 377 গুণ 23। আচ্ছা, গুণ করি। 377 গুণ 23। আচ্ছা, একটা জিনিস ফলো করো, 377 গুণ 23 মানে এককের ঘরে কত আসবে? 3 7 21, তাহলে আর গুণ করার দরকারই নেই, বা গুণ করে দেখবা, দেখবা এখানে এককের ঘরের এক একটা সংখ্যাতেই রয়েছে, মানে 8 6 7 1, মানে এটাই হবে। গুণ করে দেখবে এটাই আসবে, এত টাকা হ্রাস পেয়েছে। তারপরেরটা কি বলছে দেখো, টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 30% and 20% was offered on food items। মানে কি? মানে হচ্ছে পরপর দুবার 30% ও 20% ছাড় দেওয়া হয়েছে কোনো ফুড আইটেমের উপর। তারপরে কি বলছে, ম্যান পেইড রুপিস 840 ফর দ্য ফুড আইটেম, মানে একজন লোক 840 টাকা পেমেন্ট করেছে। এই 840 টাকাটা পেমেন্ট করাটা কি? এটা ছাড় দেওয়ার পরে, ঠিক আছে? ছাড় দেওয়ার পরে সে পেমেন্ট করেছে 840 টাকা। কি বের করতে বলেছে? দ্য বিল অ্যামাউন্ট অফ দ্য ফুড আইটেম ইন রুপিস ইজ। বিল অ্যামাউন্ট বলতে এখানে হচ্ছে ছাড় না দিলে যেই টাকাটা ছিল, মানে বিলটা দিয়েছে তারপরে বিলের উপর ছাড় দিয়েছে এখানে, তাহলে মানে ছাড় না দিলে যে অ্যামাউন্টটা হতো সেইটা কত এখানে বের করতে বলেছে। আচ্ছা, দুবার 30% আর 20% ছাড়ের যদি সমতুল্য ছাড় বের করি সেটা কত হবে? সেটার ফর্মুলা কি? 30 প্লাস 20 মাইনাস
30 গুণ 20 ডিভাইডেড বাই 100। আচ্ছা এখানে দেখো 0 0 0 0 কেটে যায়, তাহলে কত হয়? 30 আর 20 যোগ করলে হয় 50 মাইনাস 3 দুগুণে 6 মানে কত? 44%। তাহলে 30% এর 20% ছাড়ের সমতুল্য ছাড় কত? 44%। আচ্ছা 44% ছাড় মানে কি? মানে হচ্ছে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে ছাড় দিচ্ছে হচ্ছে 44 টাকা, তাহলে ছাড় দিচ্ছে 44। আচ্ছা তাহলে মানে এই যে কি যে পেমেন্ট করছে তাকে তাহলে কত পেমেন্ট করতে হবে? তাহলে যদি 100 টাকা চায়, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, যে পেমেন্ট করছে তাকে কত টাকা পেমেন্ট করতে হবে? তাকে 44 টাকা ছাড় দিচ্ছে, তাহলে পেমেন্ট করতে হবে কত? 100 মাইনাস 44 মানে কত হয়? 56 টাকা হয়। আচ্ছা আমাকে বলে দিয়েছে সে পেমেন্ট করেছে 840 টাকা, তাহলে বিল অ্যামাউন্টটা কত ছিল বা ধার্য মূল্যটা কত ছিল? আচ্ছা তাহলে আমি কতটাকে ঘুরিয়ে লিখতে পারি? যদি 56 টাকা পেমেন্ট করে তার মানে বিল হয়েছে কত? 100 টাকা। যদি 1 টাকা পেমেন্ট করে তাহলে বিল হয়েছে কত? 100 বাই 56 টাকা। আর যদি কত টাকা পেমেন্ট করেছে? 840 টাকা, তাহলে 840 টাকা পেমেন্ট করলে বিল কত হবে? 100 ইন্টু 840 ডিভাইডেড বাই 56। আচ্ছা 56 আর 840 কে দেখো 7 দিয়ে কাটাকুটি যায়, 7 8 56 আর এখানে হয় 7 একে 7 1 4 মানে 2 0। 8 দিয়ে 120 কে কাটাকুটি যায়, কত হয়? 15 হয়। তাহলে কত হবে? 1500। তাহলে বিল অ্যামাউন্টটা কত ছিল? 1500 টাকা, অপশন বি হবে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, পরস্পর বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 50 কিমি পার ঘন্টা ও 110 কিমি পার ঘন্টা। তারপরে কি বলছে দেখো, একটি ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার, ট্রেন দুটি পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে 2 দশমিক স্থান পর্যন্ত? আচ্ছা কি বলছে দেখো, ট্রেন দুটো পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তা যখন বিপরীত দিক থেকে আসে তখন নেট গতিবেগ কি হয়েছে? নেট গতিবেগ হয়েছে এদের দুটো গতিবেগের যোগফল। আর যদি একই দিকে আসতো তাহলে নেট গতিবেগ কি হতো? নেট গতিবেগ হতো বেশিটা গতিবেগটা মাইনাস কম গতিবেগটা। তাহলে বিপরীত দিক থেকে আসছে, তাহলে এক্ষেত্রে নেট গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ কত হবে? এই দুটো গতিবেগের যোগফল মানে 50 যোগ 110 কত হয়? 160। এটা কি? এত কিমি পার ঘন্টা। আচ্ছা কিমি পার ঘন্টাতে থাকলে আমার অসুবিধা হবে, আমাকে কিসে নেবো? বাকিগুলো দেখো মিটার সেকেন্ডে রয়েছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নেবো। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। কেন? কারণ কিমি থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টা থেকে সেকেন্ডে গেলে 3600 দিয়ে, মানে 1000/3600 দিয়ে গুণ করতে হবে। ওটা করলে 5/18 হয়। তাহলে কত মিটার পার সেকেন্ড? 160 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা একটু কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে হয় 9, এখানে হয় 80, মানে 80 গুণ 5 করলে হয় 400/9 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে তাদের নেট গতিবেগ, বা 1 সেকেন্ডে তারা পরস্পরকে 400/9 মিটার অতিক্রম করে। এখন কি বলছে দেখো, ট্রেন দুটি পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে আমি কি বললাম? 1 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করা হচ্ছে 400/9 মিটার, তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করবে কতটা? 12 সেকেন্ডে অতিক্রম করবে এটা ইন্টু 12, তাহলে কত মিটার হবে? কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে হয় 3, এখানে হবে 4, মানে 1600/3 মিটার। আচ্ছা এই যে পরস্পরকে অতিক্রম করে, এই পরস্পরকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি। পরস্পরকে অতিক্রম করা মানে কি? ধরো এই ট্রেনটা এদিকে যাচ্ছে, অপর একটা ট্রেন এদিকে আসছে, এরা পরস্পরকে অতিক্রম করা মানে এই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস আরো এই ট্রেনটার দৈর্ঘ্য, মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টিই হচ্ছে পরস্পরকে অতিক্রম করা। তার মানে কি, যে পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে মানে এই 1600/3 মিটার গেল, এটা ভাঙলে কত হয়? 533.33 হয়। তার মানে তাদের দুজনের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 533.33 মিটার। আমাকে একটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে 500 মিটার, তাহলে অপর ট্রেনটার কত? দুজনের দৈর্ঘ্যের সমষ্টি 533.33, তো একজনের যদি 500, অপরজনের কত? এটা মাইনাস 500, মানে কত হবে? 33.33 মিটার। তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? 33.33 মিটার হবে। তারপরেরটা কি বলছে দেখো, 75 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল একটি ট্রেন একই দিকে 30 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল আরেকটি ট্রেনকে 108 সেকেন্ডে অতিক্রম করে। যদি দ্রুততর ট্রেনটির দৈর্ঘ্য 950 মিটার হয় তাহলে ধীরগতির ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? দেখো এটা একই টাইপের অঙ্ক, কিন্তু একটা জিনিস আলাদা। কি আলাদা? দেখো এখানে বলেছে ট্রেন দুটি একই দিকে গতিশীল, তাহলে একই দিকে যখন গতিশীল হবে তখন নেট গতিবেগ বা আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে? বেশিটার গতিবেগ মাইনাস কম গতিবেগটা। তার মানে আপেক্ষিক গতিবেগ কত এখানে? 75 মাইনাস 30, তাহলে 75 মাইনাস 30 করলে কত হয়? 45, এত কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টা থাকলে আমি কিসে নেবো? আমি মিটার পার সেকেন্ডে নেবো। তাহলে কত? 5/18 দিয়ে গুণ করতে হয়, কেন একটু আগেই বললাম, ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা কাটাকুটি যায়, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, আর ওখানে হয় 5, মানে কত হলো? 25/2 মিটার পার সেকেন্ড, মানে
1 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে 25/2 মিটার। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করছে? 108 সেকেন্ডে। তাহলে 108 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? 1 সেকেন্ডে যদি 25/2 মিটার যায়, তাহলে 108 সেকেন্ডে কতটা অতিক্রম করবে পরস্পরকে? এটা ইনটু 108। আচ্ছা, কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে হয় 54, মানে 54 গুণ 25। আচ্ছা, 25 গুণ 54, তাহলে 25 কে যদি 4 দিয়ে গুণ করি হয় কত? 100। 100 শূন্য বসলো, হাতে 10 থাকলো, তাহলে 5 25 সঙ্গে 125 আর 10 135, তাহলে কত হবে? 1350 মিটার। মানে তারা পরস্পরকে এই 108 সেকেন্ডে মোট কতটা দূরত্ব অতিক্রম করছে? 1350 মিটার। এই 1350 মিটার দূরত্বটা মানেই হচ্ছে, পরস্পরকে অতিক্রম করা মানেই ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি কত পেলাম? 1350 মিটার। আমাকে বলে দিয়েছে দেখো দ্রুততর ট্রেনটির গতিবেগ 950 মিটার, তাহলে অপর ট্রেনটির গতিবেগ কত? তাহলে 1350 দুটো মিলিয়ে একটার গতিবেগ হচ্ছে 950, তাহলে অপরটার গতিবেগ কত? 1350 থেকে আমি যদি 950 বাদ দিয়ে দিই তবেই বেরিয়ে যাবে, মানে কত হবে? 400 হবে। তাহলে ধীরগতির ট্রেনটির গতিবেগ 400 মিটার, অপশন সি। তারপরটা, আচ্ছা কি বলছে দেখো, এ বি এর কাজের অর্ধেক কাজ বি এর 3/4 সময় করে। কি বলছে দেখো, এ বি এর কাজের অর্ধেক কাজ। আচ্ছা, যার কাজে সেটাকে ধরি, আমি ধরছি বি একটা কাজ করে এক্স দিনে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, এ বি এর কাজের অর্ধেক কাজ, মানে এ বি একটা কাজ করছিল, তাহলে এ হচ্ছে বি এর কাজের অর্ধেক কাজ, মানে 1/2 অংশ কাজ, সেটা কত দিনে করছে? বি এর 3/4 সময়। মানে বি যদি এক্স দিনে করে, এ করবে কত দিনে? 3/4, মানে 3/4 দিনে, মানে 3/4 এক্স দিনে, 3/4 ইন্টু এক্স দিনে, মানে 3/4 ইন্টু এক্স, মানে কত দিনে করছে? 3x/4 দিনে। আচ্ছা, এ দেখো, এ অর্ধেকটা কাজ করছিল 3x/4 দিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? এ বি এর সমান কাজটা বা একটা কাজ করবে কত দিনে? এর ডবল দিনে, তাই না? অর্ধেকটা কাজ যে দিনে করছিল, একটা কাজ করতে কত দিন লাগবে? 3x/4 ইন্টু 2 হয়ে যাবে। আচ্ছা, 2 আর 4 কাটাকুটি করলে হয় 2, মানে এর কত দিন লাগবে? 3x/2 দিন। আচ্ছা, এবার কি বলছে দেখো, যদি তারা একসাথে কাজ করে তাহলে 66 দিনে কাজটি সম্পন্ন করে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এ এক অংশ করে 3x/2 দিনে। আমি কথাটা যদি ঘুরিয়ে লিখি, তাহলে এ 3x/2 দিনে করে এক অংশ, তাই না? আমি যদি একদিনে কে কতটা কাজ করছে সেটা যদি বের করি, এ 3x/2 দিনে করে এক অংশ, তাহলে এ একদিনে কত অংশ করবে? একদিনে করবে 2/3x, মানে ওটা উল্টে যায়, এত অংশ। একই রকম করে বি এক্স দিনে করছে এক অংশ, কাজটা কমপ্লিট করছে, মানে এক্স দিনে এক অংশ করছে, তাহলে বি একদিনে কতটা করবে? বি একদিনে করবে 1/x অংশ। তাহলে এ আর বি মিলে একদিনে কতটা করবে? এ প্লাস বি মিলে একদিনে করবে হচ্ছে কতটা? এ করছে 2/3x প্লাস বি করছে 1/x। আচ্ছা, আবার এখানে কি বলেছে দেখো, তার একসাথে কাজ করলে 66 দিনে কাজটি সম্পন্ন করে। তাহলে দুজন মিলে 66 দিনে করছে এক অংশ, তাহলে দুজন মিলে একদিনে কতটা করবে? 1/66। এখানে দুজন মিলে একদিনে করছে এত, এটা সমান সমান আমি কি লিখতে পারি? 1/66। লসাগু করি, লসাগু হবে কত? 3x আর x এর লসাগু হবে 3x। আচ্ছা, তাহলে 2 প্লাস x কে 3 দিয়ে গুণ করতে হবে, তবে 3x হয়, তাহলে 3 ইজিক্যাল টু 1/66। তাহলে হচ্ছে 5/3x ইজিক্যাল টু 1/66। 3 আর 66 কাটাকুটি যাই করলে হয় 22, দুটোই নিচে নিচে কাটাকুটি যায়, তাহলে কোনাকুনি গুণ করলে x ইজিক্যাল টু 5/110। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছিল? তাহলে বি একা কত দিনে কাজটি শেষ করবে? আমি কি ধরেছিলাম বি একা x দিনে কাজটি শেষ করবে, এখানে x এর মান বললে 110, তাহলে বি একা কত দিনে কাজটি শেষ করবে? বি 110 দিনে কাজটি শেষ করবে। তারপরটা কি বলছে দেখো, মনোজের কাছে 1224 টাকা আছে, সে এই টাকা তার দুই ছেলে আনন্দ ও অনিলের নামে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে রাখলো। আনন্দ এবং অনিল যথাক্রমে 17 এবং 18 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পেল। তাহলে মনোজ অনিলের নামে কত, দেখো দুজনের নামে রেখেছিল, দুজন কত কত বছর পরে সমপরিমাণ অর্থ পাচ্ছে? 17 এবং 18 বছর পরে। তার মানে কি? তার মানে আনন্দের টাকাটা 17 বছর খাটছে, অনিলের টাকাটা 18 বছর খাটছে, কিন্তু তারা সমপরিমাণ টাকা পাচ্ছে। তাহলে মানে নিশ্চয়ই আনন্দের টাকা কম সময় খাটা সত্ত্বেও বেশি টাকা পাচ্ছে। তার কারণ কি? কারণ তার নামে বেশি টাকা রেখেছিল, আনন্দের নামে বেশি টাকা রেখেছিল এবং অনিলের নামে কম টাকা রেখেছিল। আচ্ছা, তাদের সময়ের অনুপাতটা, সময়ের তফাৎটা কত দেখো? 1 বছর। তাহলে এই 1 বছর তফাৎটা মানেই, মানে কম টাকা যার নামে রেখেছিল, মানে অনিলের নামে কম টাকা রেখেছিল, তাহলে আনন্দের টাকাটা হবে অনিলের 1 বছরের সুদাসলের সমান। যেহেতু 1 বছর তফাৎ, তাই অনিলের টাকাটা হবে, এই সরি, আনন্দের টাকাটা হবে অনিলের টাকার 1 বছরের সুদাসলের সমান। যদি তফাৎ 2 বছর হতো, মানে 16 বছর আর 18 বছর যদি বলতো, তাহলে কি হতো? তাহলে একজনের টাকাটা অপরজনের টাকার 2 বছরের সুদাসলের সমান হতো। তাহলে এখানে কি করব? একজনের টাকাটা
মানে যে বেশি রেখেছে তার টাকাটা, যে কম রেখেছে তার টাকার 1 বছরের সুদ আসলের সমান। দেখি কিভাবে করা যায়। দেখো দেখো 4% চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে 4% সুদ মানে আমি কি লিখতে পারি, 4% সমান সমান আমি লিখতে পারি 4/100। কাটাকুটি করলে উপরে হবে 1, নিচে হবে 25। তার মানে এই যে 1/25 25টা যদি আসল হয়, তার মানে সুদ হচ্ছে কত, 1, তাই না? তাহলে সুদ আসল কত, সুদ আসল তাহলে কত হবে, সুদ যোগ আসল মানে 25 যোগ 1 মানে হবে 26। তাহলে সুদ আসল হচ্ছে 26 আর আসল হচ্ছে কত, 25। তাহলে দেখো আমি কি বললাম, যার টাকা কম বছর খাটছে সেইটা হবে 1 বছরের সুদ আসল, আর যার টাকা বেশি বছর খাটছে সেটা হবে আসলটা। মানে তার নামে যদি আসলটা থাকে, যার টাকা আর অপরজনের নামে তাহলে সুদ আসলটা থাকবে। তাহলে দেখো আনন্দ অনিলের তাহলে টাকার অনুপাত কত হবে, আনন্দ ইষ্ট যদি আমি অনিল করি টাকার অনুপাত, আনন্দের নামে বেশি টাকাটা থাকবে মানে সুদ আসলটা, তাহলে হবে কত 26 ইস্টু, আর অনিলের নামে কমটা থাকবে মানে 26:25 হবে। আচ্ছা, দুজনের নামে কত টাকা দিয়েছে, মোট 1224 টাকা। তাহলে অনিল কত টাকা পাবে, দেখো অনিল কত টাকা পাবে, অনিলের ভাগে যত আছে মানে কত 25, ডিভাইডেড বাই অনুপাত দুটো যোগফল 26 আর 25 যোগ করলে কত হয় 51, ইন্টু কত টাকা ভাগ করছে দুজনের মধ্যে 1224 টাকা মানে ইন্টু 1224। আচ্ছা 51 কে 3 দিয়ে যদি আমি কাটি হয় 17, আর এদিকে 3 দিয়ে কাটলে 3 4 12 0 8, 17 দিয়ে 408 কে কাটা যায়, 17 দুগুণে 34, 6 8 4 17 68। আচ্ছা কত বেরোলো, 25 গুণ 24, 25 গুণ 20 করলে হয় 500, আর 4 100 মানে 600 টাকা। তাহলে মনোজ অনিলের নামে কত টাকা রেখেছিল, 600 টাকা রেখেছিল, অপশন এ হবে। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক দিয়েছে, দেখো অশোকের কাছে 1612 টাকা আছে, এটাও ঠিক সেম পদ্ধতিতে করবো। তাহলে আমি এটা এত ডিটেলসে বললাম না। দেখো এখানে বলেছে রাজ ও বরুণের নামে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে রাখলো ওই টাকাটা। রাজ এবং বরুণ যথাক্রমে 15 এবং 16 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পেলে অশোক রাজের নামে কত টাকা রেখেছিল। তাহলে দেখো রাজ 15 বছর পর পাচ্ছে আর বরুণ 16 বছর পর পাচ্ছে, তার মানে রাজের নামে নিশ্চয়ই বেশি টাকা এই রাজের নামে নিশ্চয়ই বেশি টাকা রেখেছিল, আর বরুণের নামে নিশ্চয়ই কম টাকা রেখেছিল। তা কত টাকা রেখেছিল, বরুণের নামে যেই টাকাটা রেখেছিল সেই টাকার 1 বছরের যে সুদ আসল সেই টাকাটা রেখেছিল রাজের নামে, কারণ সময় হচ্ছে 1 বছরের তফাৎ। আচ্ছা 8% চক্রবৃদ্ধি সুদ মানে আমি কি লিখতে পারি 8/100, কাটাকুটি করি, নিচে হবে 25 উপরে হবে 2, মানে কত বেরোলো 2/25। তার মানে 25 টাকা যদি আসল হয় সেখানে সুদ পাচ্ছে কত 2, তাহলে সুদ আসল কত পাবে, সুদ আসল পাবে হচ্ছে 27, তাই না? 25 যোগ 2 করলে কত হয় 27 হয়। আর আসল কত, আসল হচ্ছে 25। তাহলে 27টা তাহলে কার নামে রাখবে, 27টা লাগবে রাজের নামে, আর 25টা রাখবে বরুণের নামে। তাহলে রাজ ইস্টু যদি বরুণ নামে করি কত হবে অনুপাতটা 27:25 হবে। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, রাজের নামে কত টাকা রেখেছে, তার রাজের নামে তো 27টা বেশিটা রয়েছে, তাহলে রাজের নামে কত টাকা রেখেছিল, রাজের ভাগে যত মানে 27 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল 27 আর 25 যোগ করলে হয় 52, ইন্টু কত টাকা ভাগ করেছিল 1612 টাকা, ইন্টু 1612। আচ্ছা 13 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 4 তেরং 52 আর 13 একে 13, 3 1, 13 দুগুণে 26, 5 2 4 তেরং 52, তাহলে 4 দিয়ে আবার 124 কে কাটাকুটি করলে হয় 31। তাহলে কত হবে 31 গুণ 27, 31 গুণ 27 করলে কত হয়, আচ্ছা 31 গুণ 27 মানে 7 একে 7, 3 7 21 গুণ 2 একে 2, 3 দুগুণে 6 মানে 7 3 6 2 8, 837 টাকা, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, গোপাল 152টি চেয়ার বিক্রি করে 76টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার লাভের হার কত। আচ্ছা আমি এটা এক্স ধরে করতে পারি বা এক্স না ধরেও করতে পারি, আমি এক্স ধরেই করি বোঝার সুবিধার জন্য। আমি ধরছি একটি চেয়ারের বিক্রয় মূল্য এক্স টাকা, তাহলে 152টি চেয়ার যে বিক্রি করেছে তার বিক্রয় মূল্য কত হবে, 152টি চেয়ারের বিক্রয় মূল্য তাহলে কত হবে, একটা যদি এক্স 152টার বিক্রয় মূল্য হবে 152 এক্স টাকা, আর 76টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে, 76টি চেয়ারের বিক্রয় মূল্য হবে কত, তাহলে 76 এক্স টাকা। আচ্ছা এবার দেখো কি বলেছে, দেখো 152টি চেয়ার বিক্রি করে মানে বিক্রয় মূল্য যেখানে 152 এক্স, সেখানে তার লাভ হচ্ছে কত 76টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান, মানে লাভ হচ্ছে কত 76টি চেয়ারের বিক্রয় মূল্য যত তত মানে 76 এক্স। আচ্ছা তাহলে ক্রয় মূল্য কত এই 152টা চেয়ারের, বিক্রয় মূল্য থেকে আমি যদি লাভটা বাদ দিয়ে দিই তবেই ক্রয় মূল্য বেরিয়ে যাবে, তাহলে ক্রয় মূল্য কত 152 এক্স মাইনাস 76 এক্স, বিয়োগ করলে কত হয় 76 এক্স। আমাকে বের করতে বলেছে লাভের হার, তাহলে লাভের হার সমান সমান কত হবে, যত টাকা লাভ হয়েছে মানে লাভ হয়েছে কত 76 এক্স, তাহলে 76 এক্স ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য 76 এক্স ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে কত হবে
এটা এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 100%, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বার্ষিক 9% সরল সুদের হারে কিছু পরিমাণ টাকার 5 বছরের সুদ 378 টাকা হলে মূলধন কত টাকা? আচ্ছা এটা একদম পাতি অঙ্ক। দেখো মূলধনকে আমি ধরছি এক্স, সুদের হার মানে আর এর মান বলে দিয়েছে 9%, আর সময় মানে টি বলে দিয়েছে 5 বছর, আর সুদটা বলে দিয়েছে। তাহলে মূলধন কত বের করতে বলেছে, এটা দেখো এটা কোন ফর্মুলায় ফেলবো আমি, সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কি, সুদ সমান সমান পিটিআর বাই 100। তাহলে সুদ সমান সমান আমি কি লিখতে পারি, পি মানে এখানে এক্স লিখেছি, এক্স ইন্টু টি মানে সময় 5 ইন্টু আর মানে 9 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সুদ। এটা কার সমান, এই যে বলে দিয়েছে সুদ 378, তাহলে এটা সমান সমান হবে 378। তাহলে এক্স এর মান কত হবে, সবগুলোকে ডান পাশে পাঠাই বা এদিকেও কাটাকুটি করতে পারি, 378 গুণ 100 ডিভাইডেড বাই 5 গুণ 9। আচ্ছা 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, আর 9 দিয়ে এটাকে কাটলে 4 নং 36, 1 8 4 দুগুণে 18, মানে কত হলো 42 দুগুণে 84, 840 টাকা। তাহলে মূলধন কত, 840 টাকা, অপশন এ। তারপরটা কি বলছে দেখো, একটি গোলকের ব্যাস 21 সেমি, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? আচ্ছা গোলকের ব্যাস বলেছে 21 সেমি, তাহলে ব্যাস দিয়ে আমি কোনো ফর্মুলায়, ব্যাস দিয়েও পড়বে, আমি ওই ফর্মুলাটা করবো না, আমি ব্যাসার্ধটাই বের করব। তাহলে ব্যাস যদি 21 সেমি হয়, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, তাহলে 21 এর অর্ধেক মানে কত, 21/2, ব্যাসার্ধ হবে 21/2 সেমি। আচ্ছা গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতল যাই বলুক না কেন, তার ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 পাই, পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার, যেখানে আর থেকে আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বা সমগ্রতল বা পার্শ্বতল যাই বলুক একই হবে, তার ক্ষেত্রফল কি হবে, 4 ইন্টু পাই, পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার, আর স্কয়ার মানে কত, আর এর মানে 21/2, তাহলে আমি 21/2 গুণ 21/2 লিখি, এত বর্গ সেমি। আচ্ছা এবার কাটাকুটি করি, এই 4 দিয়ে 2 2 2 কেটে গেল, 7 দিয়ে 21 কে কাটলে হয় 3, তাহলে থাকলো কত, 22 গুণ 3 করলে 66, আর 21 মানে 66 গুণ 21 করলে কত, 6 একে 6, 6 একে 6 গুণ 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 রাখে 13, মানে 6 8 1 3, 1386 বর্গ সেমি, মানে অপশন এ তে দেখো আছে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যা x ও 4x এর মধ্য সমানুপাতি হচ্ছে এত, তাহলে x এর মান কত? দেখো দুটো সংখ্যার মধ্য সমানুপাতির ফর্মুলা আছে, মধ্য সমানুপাতির ফর্মুলা কি, রুট ওভার সংখ্যা দুটির গুণফল, মানে রুট ওভার x ইন্টু 4x। এটা করলে কত হয়, রুট ওভার 4x স্কয়ার হয়, তাহলে রুটের বাইরে কি বেরোয়, 4 থেকে রুটের বাইরে 2 বেরোয়, x স্কয়ার থেকে x বেরোয়, তাহলে এই 2x এর মানটাই কত বলে দিয়েছে, এই সংখ্যাটা 4 5 6 9 7 6। আমাকে কি বার করতে বলেছে, x এর মান, তাহলে x সমান সমান কি হবে, দুইটাকে ডান পাশে পাঠিয়ে দিই, 4 5 6 9 7 6 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করি 2 দিয়ে, তাহলে প্রথমে 2 বার যাবে, তারপর আবার 2, 1 6 মানে 8, তারপরে 9 মানে 4, তারপর 1 7 মানে 8, 1 6 মানে 8, মানে কত বেরোলো x এর মান, 2 2 8 4 8 8, 2 2 8 4 8 8, এই যে 2 2 8 4 8 8, এই অপশন এতেই আছে, অপশন এ হবে। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, মহেশ রাম ও আনোয়ারের গড় ওজন বলেছে 46 কেজি, যদি মহেশ এবং রামের গড় ওজন 39 কেজি হয় এবং রাম ও আনোয়ারের গড় ওজন 49 কেজি হয়, তাহলে রামের ওজন কত কেজি? আচ্ছা দেখো তিনজনের গড় ওজন বলেছে, তাহলে আমি তিনজনের ওজনের সমষ্টি বার করি, তাহলে মহেশ, রাম ও আনোয়ার, এদের তিনজনের ওজনের সমষ্টি কত হবে, তিনজনের, তাহলে গড় যদি 46 হয়, তিনজনের ওজনের সমষ্টি কত, 46 গুণ 3, তাহলে হবে কত সমষ্টি, 46 গুণ 3 করলে কত হয়, 318 8 হাতে 1, 3 4 12 রাখে 13। আচ্ছা আর কার কার বলে দিয়েছে দেখো, মহেশ এবং রামের, তাহলে মহেশ আর রামের ওজনের গড় যদি 39 কেজি হয়, ওদের ওজনের তাহলে সমষ্টি কত হবে, দুজনের ওজনের 39 গুণ 2 হবে, করলে কত হয় 78। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে, এটা 78, হ্যাঁ 78, যদি এই মহেশ রাম আর আনোয়ারের ওজন থেকে যদি মহেশ আর রামের ওজনকে বাদ দিই, তাহলে কার ওজন পড়ে থাকে, আনোয়ারের ওজন পড়ে থাকে, তাহলে এখান থেকে আমি আনোয়ারের ওজনটা পাচ্ছি, তাহলে আনোয়ারের ওজন কত হবে, এদের তিনজনের ওজনের সমষ্টি থেকে দুজনের ওজনের বাদ দেবো, মানে 138 মাইনাস 78, করলে কত হয়, 138 থেকে 78 বাদ দিলে কত হয়, 60 হবে, তাহলে আনোয়ারের ওজন পেয়ে গেলাম 60 কেজি। আচ্ছা আর একটা জিনিস কি বলেছে দেখো, রাম ও আনোয়ারের গড় ওজন বলেছে 49 কেজি, তাহলে রাম আর আনোয়ারের গড় ওজন যদি 49 হয় দুজনের, তাহলে দুজনের ওজনের সমষ্টি কত, 49 গুণ 2 করলে কত হয়, 98। আচ্ছা এদের রাম আর আনোয়ারের ওজনের সমষ্টি বললো 98, আবার আনোয়ারের ওজন বলেছে 60, তাহলে রাম আর আনোয়ারের থেকে আমি যদি আনোয়ারের ওজনটা বাদ দিই তবেই রামের ওজন পাবো, তাহলে রামের ওজন কত হবে, দুজনের ওজনের সমষ্টি 98, তার থেকে আনোয়ারেরটা বাদ দেবো, মানে 60 বাদ দেবো, তাহলে রামের ওজন কত হবে, 38 কেজি, তার মানে রামের ওজন 38 কেজি, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, রমেশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের খরচ যথাক্রমে এত 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 এবং এত টাকা, এই 4 মাসে তার গড় খরচ কত? তাহলে তার গড় খরচ কত হবে, এই চারটে খরচের যোগফল ডিভাইডেড বাই কতগুলো খরচ, চারটে মানে ডিভাইডেড বাই 4 হবে, মানে কত, 28312 যোগ
32252 যোগ 25012 যোগ 33500 ডিভাইডেড বাই 4 হবে। এটা ক্যালকুলেশন করে তোমরা বের করে নিও। তারপর একটা কি বলছে দেখো, একজন দোকানদার একটি দ্রব্য 500 টাকায় কিনেছে, কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার 26% লাভ হবে। তাহলে দেখো 26% লাভে বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য থেকে আরো 26% বেশি, মানে কত, ক্রয় মূল্য কত 500 ইন্টু তাহলে কত হবে, একবার আমি যদি বের করি তাহলে ইন্টু 126/100, যেহেতু 26% লাভ, এর দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, তাহলে গুণ করলে কত 5 6 30 শূন্য, হাতে 3, 5 দুগুণে 10 আর 3 3, হাতে 1, 5 1 5 1 6, মানে 630 টাকা, অপশন বি হবে। তারপর একটা আচ্ছা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, সরল অঙ্ক আগে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নিই। তাহলে 27 গুণ 3 করলে কত হয় 81, গুণ সেকেন্ড ব্র্যাকেট 3/3 ছিল, তাহলে আমি 3/3 ইন্টু এটা কত আছে 19 - 15 করলে কত 4/4, 4/4 করলে কত 1 হয়, তাহলে কত 81 ইন্টু 3/3 মানে কত 1, তাহলে 1 গুণ 1 মানে সেই একই হয়, তাহলে হবে কত 81, মানে অপশন বি হবে। তারপরেরটা এটাও সরল অঙ্ক দিয়েছে, তাহলে দেখো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নি। তাহলে 63/9 করলে কত হয় 7 হয়। আচ্ছা 96/8 কে আমি যদি কাটি তাহলে কত হয় 8, 12 96, তাহলে এখানে হবে 12। আচ্ছা আর 9 - 5 করলে হয় 4। আচ্ছা তাহলে কত হচ্ছে 7 ইন্টু এখানে হচ্ছে 12 যোগ 11/4 ইন্টু 9 - 5 করলে 4, 4 4 কেটে গেল, তাহলে কত থাকছে 7 ইন্টু 12 আর 11 যোগ করলে হয় 23, তাহলে 23 গুণ 7 করলে কত 161, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4 1 5 8 ও 54, একটি সংখ্যা 378 হলে অপর সংখ্যাটি কত। আচ্ছা দেখো কি বলছে, গসাগু বলে দিয়েছে 54, তার মানে সংখ্যাগুলো নিশ্চয়ই 54 এর গুণিতকে হবে, যে সংখ্যা দুটো বের করতে বলেছে। তাহলে সংখ্যাগুলো কি হতে পারে, 54 এর গুণিতক মানে কোনটা কোনটা হতে পারে। 54 এর গুণিতক দেখো 459 তো হতেই পারে না, কারণ 54 একটা জোড় সংখ্যা, এর গুণিতক নিশ্চয়ই কোনো জোড় সংখ্যা হবে, 459 তাহলে হতে পারে না। অপর সংখ্যা দেখো 495 ও হতে পারে না, তাহলে পড়ে থাকলো 3 9 8 আর 5 9 4। আচ্ছা 54 কে ভাঙলে কত 6 নং 54, মানে 54টা 9 দ্বারাও বিভাজ্য। তাহলে দেখি এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 3 9 আর 8, 3 9 আর 8 যোগ করলে কত 12 8 20, তাহলে এটাও 9 দ্বারা বিভাজ্য না, এটাও হবে না, তাহলে এটা পড়ে থাকছে। এটা যোগ করে দেখো 9 দ্বারাও বিভাজ্য, এটা 54 দ্বারাও বিভাজ্য, 54 গুণ 11 করলে এইটা, তাহলে অপর সংখ্যাটা এইটা হবে। এছাড়াও অন্য আরেক রকম ভাবে কি ফর্মুলা আছে, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির যোগফল, আর এরকম যদি একটা সংখ্যা বলে দেয় অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যা সমান সমান হবে লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটা সংখ্যা যেটা বলে দিয়েছে 378। আচ্ছা 54 কে দেখো 7 দিয়ে গুণ করলে এইটা আসে, 7 দিয়ে যদি আমি এটাকে কাটি 5 7 35, 6 5 7 63, 2 8 4, মানে 594। এভাবেও করতে পারো, যেভাবে খুশি করতে পারো। তারপর কি বলছে দেখো 36 ও 42 এর তৃতীয় সমানুপাতি কত। আচ্ছা তৃতীয় সমানুপাতি বের করারও ফর্মুলা আছে। তৃতীয় সমানুপাতি সমান সমান আমি যদি একবারে করি আমি কি লিখতে পারি, রুট ওভার এই যে দ্বিতীয় সেকেন্ড যে সংখ্যাটা দিয়েছে তার স্কোয়ার, মানে 42 গুণ 42 ডিভাইডেড বাই প্রথম সংখ্যাটা 36, এভাবে করলেও হবে। অথবা দেখো তৃতীয় সমানুপাতি বের করার যে নিয়ম সেটা হচ্ছে 36 42 আর তৃতীয় সমানুপাতি আমি ধরছি x, তাহলে এক্ষেত্রে নিয়ম হবে এরা তিনজন ক্রমিক সমানুপাতি থাকবে। ক্রমিক সমানুপাতি মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা। এবার যদি কোনাকুনি গুণ করি কি হবে 36 গুণ x সমান সমান 42 গুণ 42, যদি আমি x এর মানটা বের করি তাহলে কত হবে 42 গুণ 42 ডিভাইডেড বাই 36, এ দেখো চলে আসলো। তাহলে এটা ফর্মুলা একবারে মনে রাখতে পারো, তবে এভাবেও করতে পারো। 6 দিয়ে কাটাকুটি করলে 6, এখানে হবে 7, এটাও ঠিক সেম 6 দিয়ে কাটাকুটি করলে হবে 7, তাহলে 7 7 49, তাহলে তৃতীয় সমানুপাতি কত হবে 49, অপশন সি। তারপরটা আচ্ছা এটা একটা সরল অঙ্ক, একদম সোজা দিয়েছে। দেখো আগে ভাগের কাজ করব, 10 ভাগ 5 করলে কত 2, তারপরে গুণের কাজ করব। আচ্ছা 16 যোগ 2 মাইনাস গুণের কাজ করলে কত 4 দুগুণে 8, তাহলে 16 যোগ 2 করলে কত 18, মাইনাস 8 করলে 10, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, যদি x এর 2% সমান সমান 276 হয় তাহলে x এর মান কত। তো x এর 2% মানে আমি কি লিখতে পারি, x * 2/100 সমান সমান 276, তাহলে x এর মান কত হবে 27600 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে কত 138 হয়, আমি আর কাটলাম না, 13800, মানে অপশন এ হবে। তো আজকে ক্লাসে এই অঙ্কগুলোই থাকলো। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।